মিমি চক্রবর্তী একজন আর্টিস্ট হতে পারে, সেই ক্ষেত্রে ওনার যদি ৮ আনা মূল্য থাকে, আমার ২ আনা মূল্য থাকলেও আছে। আমারও একটা ইমেজ আছে। ১১টা ২০ ঢুকেও ওনার স্টেজে উঠতে আরো ২০ মিনিট লাগবে। তাতেও যদি হয়, তাতেও ১১টা ৪০ রাত্রির ১১টা ৪০ হয়ে যায়। তাহলে কি আমি উনি কি ১.৫ ঘন্টার প্রোগ্রামের কথা বলে ৳২,৬৫,০০০ নিয়েছে, যার সমস্ত এভিডেন্স ডকুমেন্ট আমার কাছে প্রমাণিত আছে। সেই ক্ষেত্রে ১৫ মিনিট ২০ মিনিট প্রোগ্রাম করে একটা আর্টিস্ট মানুষকে মানুষকে নিজের চেহারা দেখিয়ে চলে যাবে তা তো নয়। আর্টিস্টকে আমরা ভালোবাসি। আর্টিস্ট একজন আসছে, আমরা আগ্রহ করে থাকি। আজ ১ মাস ধরে তার প্রচার করা, তার ব্যানার লাগানো, কত খরচ। মিমি চক্রবর্তী কখন উঠেছে, কখন স্টেজ থেকে নেমেছে, তার প্রমাণ আমি দিতে পারবো। সেটা আমি মহামান্য আদালতে আমি পেশ করব। যদি উনি আমার এই নোটিশটা পাওয়ার পরে ৪৮ ঘন্টার মধ্যে যদি উনি উত্তর না দেয়, তাহলে তো তার আইনি পদক্ষেপ যা আছে সেগুলো আমি অবশ্যই নেব। তার কারণ হচ্ছে, আমি ওনার কাছে ৩ টে দাবি রেখেছি। এক হচ্ছে, আমাকে কেউ প্রমাণ দেখাতে পারবে না যে আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি বা কি। আমি যদি ক্ষতি করতাম, তাহলে ওনাকে কেন আমি আনতে যাবো? আমি তো এতগুলো টাকা দিয়ে আমি ওনাকে কেন আনতে যাবো? আমি সম্মানের সাথে, এর আগেও আমি অনেক অনুষ্ঠান করিয়েছি এবং সেদিনকেও ঋত্বিকা সেন এবং সম্রাট মুখার্জি ছিল। তাদেরকেও কত সম্মানের সাথে করেছি। কে বলেছে আমি ওনাকে অসম্মান করব? তাদেরকে আমি সম্মান দিয়ে চলি। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি কাউকে কোনো মহিলাকে অপমান করেছি। সে এত বড় অভিযোগ করতে পারে একজন সাধকের বিরুদ্ধে। একজন সাধকের জন্য আমি শুধু একটা কথা বলছি, ওপরে ভগবান আছে। আর আমার মা, আমার দক্ষিণাকালী মা, তার উপর আমার রাজরাজেশ্বরী মায়ের ওপর আমার পুরো আস্থা আছে। তার বিচার ঠিক হবে। সে আমাকে মিথ্যা অপবাদ যা দিচ্ছে, তার বিচার ঠিক হবে। উনি যেটা করলো সেটা হয়তো উনি ওনার পাওয়ার দেখিয়েছে। যে পাওয়ারটা আমার কাছে নেই। কিন্তু আমার কাছে একটা শক্তি আছে। ওনাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। আমার উপর দিয়ে যে টর্চারিং হচ্ছে, আমি যে অপমান করা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। পেশাগত ভাবমূর্তি মানে জঘন্যভাবে নষ্ট হয়েছে, জঘন্যভাবে। তার কেউ ক্ষতিপূরণ দিতে পারবে? নমস্কার তনয়বাবু, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি শুরুতেই আপনার কাছে বলবো যে দীর্ঘ আইনি জট থেকে আপাতত কিছুটা স্বস্তি, কি তাই তো? আমি প্রথমে বলবো যে অভিনেত্রী মিমি চক্রবর্তী চর্চিত নাম, আমরা জানি অভিনেত্রী, এবং তারা বিভিন্ন অভিনয়ের পাশাপাশি তো বিভিন্ন শো করে থাকেন, মাচা শো যেগুলোকে বলা হয়। সেই অভিনেত্রী মিমি চক্রবর্তী আপনাদের বনগাঁয় একটি শোতে গেলেন এবং তারপরে বেশ কিছু ঘটনা ঘটলো। মিমি চক্রবর্তীকে আপনি আইনি নোটিশ পাঠালেন। কি আছে তাতে এবং কি চান আপনি এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে, মিমি চক্রবর্তী একজন অভিনেত্রী এবং অভিনেত্রী। তাকে যথেষ্ট সম্মানের সাথে তাকে আমন্ত্রণ করা হয়। ঘটনাটা ছিল ২০২৬-এরই ২৩শে জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং পুলিশ প্রশাসন পারমিশন বা প্রশাসনের আম আইন মেনে আমরা রীতিমতো ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত আমরা অনুষ্ঠানটি সাকসেস করি। কিন্তু ২৫ তারিখে মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ করা হয়। আমন্ত্রণ করার পরে উনি যেটা হয়েছে সেটা হচ্ছে, উনার কথা ছিল যে ৯:৩০ ঢুকবে, ১০টা ৩০ থেকে স্টেজ নেবে। ১০টা ৩০ থেকে স্টেজ নিয়ে ১.৫ ঘন্টা পারফর্ম করবে। সেখানে উনি আসলো, যেটা আপনারা জানতে পেরেছেন, ১৫:১২টায় ঢুকেছে। ১৫:১২টায় ঢুকেছে। এবার উনি যথারীতিভাবে ২ টো গান করেছে। আমি সাইডে দাঁড়িয়েছিলাম। সেক্ষেত্রে তারপরে ১২টা ৫ যখন হয়ে গেছে, তখন আমি সুন্দরভাবে উঠে আমি নমস্কার জানিয়ে সবাইকে যে, মিমি চক্রবর্তীকে আপনারা সবাই দেখেছেন। এখন মিমি চক্রবর্তী অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। এবং এইটা বলে সবাইকে, আমার যেহেতু পাড়ার মানুষজন অনেক লোকজন আসে, সেক্ষেত্রে সবাইকে সেখানে শান্ত করার জন্য আমি বললাম, ঠিক আছে। বলে মিমি চক্রবর্তীকে নমস্কারের সাথে, মিমি চক্রবর্তীকে তো যে তার যে বডিগার্ড গুলো ছিল তাদেরকে আমি নমস্কারের সাথে তাকে বলি যে, আপনি ওনাকে নামিয়ে নিয়ে যান। ওনার বডিগার্ডকেই বলি। এবং আমরা তারপরে আর কোনো অনুষ্ঠান করা হয়নি। কিন্তু ইদানিং একটা উনি ওনার ইগোতে লেগেছে কি আমি জানি না। সেই মুহূর্তে আমরা ওনার কাছে একটা টাকা ফেরতের দাবি তুলি এবং হ্যাঁ, ওখানে পরে অর্গানাইজার জাস্ট দৌলতে এসছে। টাকা তোলার দাবিতে উনি কি করে,
সেইটাকে চাপা দেওয়ার জন্য আর সেইটাকে আম মানে টোটালি বাদ দেওয়ার জন্য যাতে না দিতে হয়। তার কারণে উনি কি করে আমার নামে একটা এফআইআর করে। এফআইআর করাতে উনি কি করলো টোটাল সোশ্যাল মিডিয়া হ্যাড্ডা-ব্যাড্ডা অনেক কিছু করে দিল যাই হোক। সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রে বলবো, আর্টিস্টদের আমি অবশ্যই সম্মান করি, প্রত্যেকটা আর্টিস্টকে সম্মান করি। আর্টিস্টদের ওপর আমাদের অনেক ভালোবাসা, শ্রদ্ধা থাকে। কারণ একজন আর্টিস্ট যখন আসে মানুষ দৌড়াতে, দৌড়াতে আসে, পাগল হয়ে যায় কখন আ তার সাথে একটু দেখা করবে। কিন্তু প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রে সবসময় সময় মেইনটেইন করাটা উচিত। এই ক্ষেত্রে আমি বলব উনি যেটা বলছে আমি আর্টিস্টকে সম্মান করি না। কেন করব না? একজন আর্টিস্ট তার নিজের যোগ্যতায় আর্টিস্ট হয়। তাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়। এটা আমরা ভালো মতন জানি। আমরা ছোট থেকে বড় হয়েছি অভিনয় দেখে। একজন আর্টিস্টের অভিনয় দেখে, নাচ, গান এইসব দেখে আমরা আজকে আমাদের মনের ব্যথা, বেদনা, সাকসেস সমস্ত কিছু আমরা শান্ত থাকতে পারি একটা গান শুনে হোক, একটা অভিনয় দেখে হোক। সেইসব আর্টিস্ট সেইসব ট্যালেন্ট যাদের যেসব আর্টিস্টদের আছে তাদেরকে আমি সম্মান করব না এটা হতে পারে? ওনাকেও আমি সম্মান করেছি। কিন্তু সেইটা উনি এফআইআর করে দেয়। এফআইআর করার পরে উনি আমাকে যথারীতিভাবে আপনারা দেখেছেন মিডিয়াতে, সেই ক্ষেত্রে আমাকে অ্যারেস্ট করে পুলিশ। অ্যারেস্ট করার পরে উনি যাতে এই জিনিসটা আম আরো চাপানো যায় সেই ক্ষেত্রে উনি কি করলো, ওনার রাজনৈতিক একটা পাওয়ার আছে যেহেতু আমি কোনো রাজনৈতিক করি না। আমি রাজনৈতিক করি না কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে এবং আ পশ্চিমবঙ্গ সরকারের হিসাবে আমি এখানে মা এক ভোট যাকে আমার দিতে মনের থেকে চাইবে আমি তো তাকেই দেবো। এইটাই তো সরকার। তাই এই পশ্চিমবঙ্গ আইনের ওপর ভিত্তি করে আমি ১ম থেকে শেষ পর্যন্ত বলে এসেছি যে, আমি আইনের ওপর আস্থা রেখেছি। আইন যেটা করবে সেটা আমি মেনে নিচ্ছি। এবং আইনের ওপর আস্থা ছিল বলেই আমি বেল পেয়েছি। বেলে আমি ছাড়া পেয়েছি। জানি না এরপর কি হবে। তবে আমি আমার মা-বাবা শিখিয়েছিল যে, "বাবা জেল, আইন এগুলো তো সব একটা বাচ্চাকে একটা তার পরিবারের শেখাতে হয়।" সেই ক্ষেত্রে মা-বাবার শিক্ষাগত দেখে আমরা জেলের ব্যাপারটা আমরা জানি যে একটা জেলে কি হয়, কি আইন কি জিনিস এসব বুঝি। তো সেক্ষেত্রে আমরা অন্যায় করব কেন? যাতে অন্যায় আমাদের না করতে হয়। প্রশাসনকে আমাদের ভয় পাওয়া উচিত। প্রশাসনের ওপর আমাদের আস্থা রাখা উচিত। কারণ প্রশাসন হচ্ছে আমাদের আম সিকিউরিটি বলতে পারেন। আমাদের গার্ড, প্রশাসনই হচ্ছে সবকিছু। তা প্রশাসনের উপর আস্থা রেখে যথারীতিভাবে আমি আ সেইটা নিয়ে আমি চুপ ছিলাম। আমি যা হচ্ছে সে প্রশাসন দেখবে, আইনের উপর আস্থা ছিল। যাই হোক আইনের ন্যায্য বিচারে আমি বেল পেয়েছি। কিন্তু আম আমার বক্তব্য একটাই, আমার ও মিমি চক্রবর্তী একজন আর্টিস্ট হতে পারে। সেই ক্ষেত্রে ওনার আ যদি ৮ আনা মূল্য থাকে, আমার ২ আনা মূল্য থাকলেও আছে। আমারও একটা ইমেজ আছে। এই কয়দিনে আমাকে যেইভাবে হ্যারাসমেন্ট করা, যেই পরিমাণে আমাকে আমার ওপর দিয়ে আমাকে অপমানিত করা, যেই পরিমাণে আমাকে আঘাত করা, যেই পরিমাণে হুমকি দেয়া, এই জিনিসগুলো যেটা করেছে, সেটা আমি কিন্তু মুখ বুজে সহ্য করেছি। আমি কোনো পদক্ষেপ নিইনি। আমি শুধু একটাই আস্থা রেখেছিলাম যে প্রশাসনের ওপর, আইনের ওপর। আইনের ওপর আমি আস্থা রেখেছিলাম। যতদূর আমার আইনের ওপর জানা আছে যে আমাদের আদালতের কাছে আবেদন রেখে আমার আইনের ওপর যতটুকু জানা আছে, সেই বিষয়ে আমরা একজন অ্যাক্টর সে প্রতিশ্রুতি দেওয়ার পরে সে কখনোই দেরি করে আসতে পারে না। এবং আপনি একটা ভালো করে বুঝুন তো উনি একটা নোটিশ পাঠিয়েছে। যেখানে নোটিশের স্পষ্ট উনি স্বীকার করেছে যে উনি ১১টা ২০ তে ঢুকেছে। কিছুক্ষণের জন্য আমি ধরেই নিলাম সেটাই সত্যি যে ১১টা ২০ তে ঢুকেছে এবং সেই নোটিশ আমার কাছে আছে এবং সেটা স্বীকার করেছে। সেখানে ১১টা ২০ তে ঢুকেছে। সেটা আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম। ১১টা ২০ তে ঢুকেও ওনার স্টেজে উঠতে আরো ২০ মিনিট লাগবে। তাতেও যদি হয় তাতেও ১১টা ৪০ রাত্রির ১১টা ৪০ হয়ে যায়। তাহলে কি আমি উনি কি ১.৫ ঘন্টার প্রোগ্রামের কথা বলে ৳২,৬৫,০০০ নিয়েছে যার সমস্ত এভিডেন্স ডকুমেন্ট আমার কাছে প্রমাণিত আছে। সেই ক্ষেত্রে ১৫ মিনিট ২০ মিনিট প্রোগ্রাম করে একটা আর্টিস্ট মানুষকে নিজের চেহারা দেখিয়ে চলে যাবে তা তো নয়। আর্টিস্টকে আমরা ভালোবাসি। আর্টিস্ট একজন আসছে আমরা আগ্রহ করে থাকি। আজ ১ মাস ধরে তার প্রচার করা, তার ব্যানার লাগানো, কত খরচ। এন থামালাম আপনাকে। আমার একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে ৳২,৬৫,০০০ পারিশ্রমিকটা যে বিষয়ে, এই বিষয়ে কি লিখিত কোনো চুক্তি ছিল? যেই চুক্তিতে পারফরম্যান্স এর সময়, শর্ত ও বাতিলের ক্লজ কি ছিল?
আমার 2,65,000 টাকা ওনাদের ম্যানেজার, ওনার পিএ ম্যানেজার যাই আছে ওনাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, এবং ওনাদের ভয়েস এবং লিখিত যেটা লিখে দিয়েছে যে কটার সময় আসবে, সমস্ত কিছু আমার কাছে সেই এভিডেন্স আছে। এবং ভিডিও ভিত্তির মানে ভিডিও এভিডেন্সের ওপর আমি নির্ভর করে এবং সত্যতার ওপর নির্ভর করে আমি একটা কথা বলবো যে মিমি চক্রবর্তী কখন উঠেছে, কখন স্টেজ থেকে নেমেছে, তার প্রমাণ আমি দিতে পারবো। সেটা আমি মহামান্য আদালতে আমি পেশ করব, যদি উনি এই আমার এই নোটিশটা পাওয়ার পরে ৪৮ ঘন্টার মধ্যে যদি এই উনি উত্তর না দেয়, তাহলে তো তার আইনি পদক্ষেপ যা আছে সেগুলো আমি অবশ্যই নেব। তার কারণ হচ্ছে আমি ওনার কাছে ৩ টে দাবি রেখেছি। এক হচ্ছে ২,৬৫,০০০ টাকাটা আমাদের ফেরত দিতে হবে। আমার যে সম্মানহানি হয়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং আমার পরিবারের ওপর দিয়ে যে আঘাতপ্রাপ্তি হয়েছে, ওনারা তো বুঝবে না একটা মানুষের পরিবারের ওপর দিয়ে কি যেতে পারে। সেই হিসাবে ২০,০০,০০০ টাকা দাবি রাখা হয়েছে। আর সবথেকে বড় কথা, উনি যদি সত্যি ভালো মনের মানুষ হয়ে থাকে এবং সত্যি উনি যদি ভুল নিজেকে ভালোবাসে যে আমি হ্যাঁ, উনি টাইম মতন আসেনি, উনি অপরাধ করেছে, তাহলে জনসমক্ষে ওনাকে ক্ষমা চেতে হবে। এই ৩ টে আমার আবেদন আছে, এবং এই আবেদন নিয়েই আমি লড়াই করছি। একটা কথা বলবো যে এই যে শিল্পী দেরিতে পৌঁছেছেন, এই দাবি প্রমাণে আপনার কাছে কি এই টাইম স্ট্যাম্প একটা প্রমাণ, কল লগ, মেসেজ, আপনি যে ভিডিওর কথাটা বললেন, এই ভিডিও এভিডেন্সটা কি পরবর্তীকালে আইনিভাবে কাজে লাগাবেন? 100%, 100%। একজন সততার সাথে যখন লড়াই করতে যায়, তখন জানে যে আইনের সাথে কাজে লাগাতে গেলে আমার সততার ভিডিও এভিডেন্স সমস্ত কিছু আমার কিন্তু প্রমাণপত্র নিয়েই নামতে হয়, তাই না? আমি তো সত্যের জন্য যাচ্ছি, আমি কোনো রাজনীতির জন্য যাচ্ছি না। আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক মধ্যে নেই, আর আমি থাকতেও চাই না কোনোদিন। আমি শুধু মায়ের পুজো করি, আমি একজন সাধক, আমি একজন জ্যোতিষ অ্যাস্ট্রো। আমার মানুষের কর্তব্য হচ্ছে ভালো করা। যদি তাই হয়, যদি ভুল কিছু না বলে থাকি, যেমন কসবা ভুয়ো ভ্যাকসিন মামলায় এবং 1x বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তীর নাম জড়িয়ে আছে। তারপরেও উনি এতভাবে এত যে প্রশাসনিক কেন নিতে পারে? তারপরে এইটাও শুনলাম যে ইডির চর্চায় আছে এই মুহূর্তে। যাই হোক, আমার সেইটা দেখার দরকার নেই উনি কিভাবে আছে, কি ভাবনা। উনি একজন মহিলা হিসাবে ওনার কাছে আমি সত্যি সম্মানযোগ্যভাবে আমি বলেছি। আমি কোনো রকম ওখানে আমাকে কেউ প্রমাণ দেখাতে পারবে না যে আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি বা কি। আমার যেটা মনে হয়েছে আইনের ওপরে, কারণ যদি সেই মুহূর্তে আইনের আমি করি, সেই মুহূর্তে তাহলে যদি পুলিশ এসে প্রশাসন এসে যদি কোনো স্টেপ নিত, তাহলে কি উনি আমাদের সেইটা পূরণ করতে পারত? একেবারে আমি এখানে একটা প্রশ্ন করবো আপনার কাছে। অভিনেত্রী মিমি চক্রবর্তী একটা কথা বলেছে, আমি কোট আনকোট সেই কথাটাই বলবো। আমাদের কিন্তু কোনো মন্তব্য এটা নয়। কোট আনকোট মিমি চক্রবর্তী বলছেন, "সেই দিন ক্লাবের সমস্ত মানুষ যথেষ্ট ভদ্র আচরণ করেছিলেন আমার সঙ্গে। তনয় শাস্ত্রী ছাড়া সকলেই যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। আমার অভিযোগ যার বিরুদ্ধে ছিল তার বিরুদ্ধেই রয়েছে। আমি নেমে যাওয়ার পরেও সেই রাতে আরো অনুষ্ঠান হয়েছিল।" এটা কি সত্যি? প্রথম কথা হচ্ছে মিমি চক্রবর্তী এইটাই প্রমাণিত করতে চেয়েছিল। বনগাঁতে যখন এসছে, আমি তো এসব জানি না, আমি জেলের ভেতরে ছিলাম। পরবর্তীতে আমি যখন ভিডিওগুলো দেখলাম, মিমি চক্রবর্তী এইটাই প্রমাণিত করেছিল যে আমি এমন কিছু, উনি এমন কিছু বলুক যাতে ক্লাবের ছেলেরা ওনার কাছে ভালো হয়ে যায়। ক্লাবের ছেলেরা ইয়ে করে দেয়। কারণ আমি জানি আমাদের ক্লাবের ছেলেরা বা আমি কোনোভাবে ওনাকে কিন্তু কোনো রকম খারাপ আচরণ করিনি। সেই ক্ষেত্রে ক্লাবের ছেলেরা আমার পাশে আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। শুধু ক্লাবের ছেলেরা না, পাড়ার মহিলারা পর্যন্ত, যারা আমাকে দাদা বলে ডাকে, যারা আমার বোন বা ভাই বোনের সম্পর্ক, তারাও আমার পাশে ছিল, আগামী দিনেও থাকবে। তার জন্য একটা কথা বলবো যে প্রত্যেকটা ব্যাপারে যে উনি যে বলছে যে আমার তনয় শাস্ত্রীর ওপর, তাহলে এইখানে একটা বুঝুন, তাহলে নিশ্চয়ই কোনো ওনার প্ল্যান বা ওনার কোনো একটা পদক্ষেপ নিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। এখানেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমাকে ফাঁসানো হচ্ছে। নাহলে আমার ওপর কেন টার্গেট? আমি কি ওনাকে কোনো ক্ষতি করেছি? আমি যদি ক্ষতি করতাম, তাহলে ওনাকে কেন আমি আনতে যাবো? আমি তো এতগুলো টাকা দিয়ে আমি ওনাকে কেন আনতে যাবো? আমি সম্মানের সাথে, এর আগেও আমি অনেক অনুষ্ঠান করিয়েছি, এবং সেদিনকেও ঋত্বিকা সেন এবং সম্রাট মুখার্জি ছিল। তাদেরকেও কত সম্মানের সাথে ইয়ে করেছি। কে বলেছে আমি ওনাকে অসম্মান করবো? সম্পন্ন করে গেছে, খুব সুন্দরভাবে করে গেছে। মিমি চক্রবর্তীকে অপমান করবো এরকম আমার কোনো মাথার মধ্যে কোনোদিন ছিলও না। মিমি চক্রবর্তীকে একজন ভালো অভিনেত্রী হিসাবে আমরা নিয়ে এসেছিলাম। কোনো সাংসদ, এক্স এমপি এইসব হিসাবে আমি নিয়ে আসিনি। আমি শুধু অভিনয়
জগতে মিমি চক্রবর্তী একজন ভালো, সেই হিসাবে আমি নিয়ে এসেছিলাম। কিন্তু আজকে যেটা প্রমাণিত হয়ে গেল, ওনার পরিচয় উনিই দিয়ে দিয়েছে এবং রাজ্যের মানুষ বুঝে গেছে যে উনি ভালো না খারাপ সেটা মানুষই বিচার করবে। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা ভাববে, যারা আমার নেগেটিভ ভাবে তারা ভাববে, কি করব? কিন্তু আমার লড়াইটা হচ্ছে একার হয়েছে, যেহেতু জেল হেফাজতে যেতে হয়েছে, আমার ওপর অনেক টর্চারিং হয়েছে। এখানে আমার একটা প্রশ্ন আছে আমার। আপনার বিরুদ্ধে যে শারীরিক আ আ হেনস্থার একটা অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। আপনি বলছেন জেল হেফাজতে যেতে হলো। আপনার শারীরিক হেনস্থা করা হয়েছে আপনাকে শারীরিকভাবে। সেখানে আপনার বিরুদ্ধেও কিন্তু শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে যার জন্য মিমি চক্রবর্তীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এটা নিয়ে কি বলবেন? এইটা নিয়ে একটা কথাই বলবো, পুরোটা আমার কাছে ভিডিও এভিডেন্স আছে এবং যেই দিনকে মামলাটা হয়, যেটা হচ্ছে অভিযোগ মামলা, তারপরে উঠলো আরো কিছু মামলা যোগ করা হলো। তারপরে কিছুদিন পরে উঠলো শ্লীলতাহানির মামলা। তা আমি বলবো যদি সেইটা তার কাছে প্রমাণিত থাকে যে আমি শারীরিক হ্যারাসমেন্ট করেছি, তাহলে প্রমাণ দিক। আমি বলবো পাবলিককে প্রমাণ দিক। কিন্তু আমি মিমি চক্রবর্তী পাবলিককে প্রমাণ দিক যে আমি কোনো শ্লীলতাহানির যে শারীরিক অভিযোগটা করেছে। আমি প্রত্যেকটা মহিলাকে মা বোনের মতন সম্মান করি। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আমার মা আছে ঘরে, আমার মিসেস আছে, আমার শালীদেরকে আমি আমার বোন মনে করি, আমার দিদিরা আছে, আমার পুরো পরিবারে ২১ টা মেম্বার আছি। কোনোদিন কেউ বলতে পারবে না। আমার ক্লায়েন্টরা আমাকে গুরুদেবের মতন ভক্তির সাথে বাবা, দাদা বলে ডাকে। তাদেরকে আমি সম্মান দিয়ে চলি। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি কাউকে কোনো মহিলাকে অপমান করেছি। সে এত বড় অভিযোগ করতে পারে একজন সাধকের বিরুদ্ধে। একজন সাধকের জন্য আমি শুধু একটা কথা বলি, ওপরে ভগবান আছে। আর আমার মা, আমার দক্ষিণাকালী মা, তার উপর আমার রাজরাজেশ্বরী মায়ের ওপর আমার পুরো আস্থা আছে। তার বিচার ঠিক হবে। সে আমাকে মিথ্যা অপবাদ যা দিচ্ছে, তার বিচার ঠিক হবে। আপনার গ্রেফতার এবং জামিন এই প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন তনয়বাবু? পুলিশের ভূমিকা নিয়ে এইটুখানি বলব না, পুলিশ হয়তো পুলিশের কাজ করেছে। এইটুখানি বলব। আর বাদবাকি কিছু বলব না। আমার শুধু একটা জিনিসের ওপর আস্থা ছিল, সেটা হচ্ছে আইন আদালতের উপরে, যেটা আমি ন্যায্য বিচার পেয়েছি। আয়োজকদের তরফে কি স্টেজ ম্যানেজমেন্ট, সিকিউরিটির কোনো ঘাটতি ছিল? আয়োজক তরফ থেকে আমরা প্রায় ১০ খানা সিকিউরিটি গার্ড ছিল, যাতে কোনো অশান্তি ওখানে না হয়। এবং আমি এর আগেও অনেক উম সোশ্যাল মিডিয়াতে আম পোস্টও করেছিলাম, যাতে আমাদের আর্টিস্ট গুলো আছে সবাই সুস্থভাবে যাতে আসতে পারে। আমরা জানি একজনকে আনলে তাকে সুস্থভাবে আনাই, তাকে সুস্থভাবে তাকে গাড়িতে তুলে দেয়া, এগুলো আমাদের কর্তব্য। এগুলো আমাদের শেখাতে হয় না। আমি একজন প্রফেশনাল লোক, একজন জ্যোতিষী হয়েছে, আমার ক্ষমতায় হয়েছি। তিনি তার যোগ্যতায় একজন নায়িকা হয়েছে। কিন্তু এইটা উনি যেটা করলো, সেটা হয়তো উনি ওনার পাওয়ার দেখিয়েছে। যেই পাওয়ারটা আমার কাছে নেই। কিন্তু আমার কাছে একটা শক্তি আছে, সেটা হচ্ছে আমার মায়ের শক্তি, মায়ের আশীর্বাদ। আমি এই আশীর্বাদ নিয়েই এগোচ্ছি। এরপর যা হবে আমি মেনে নেব। আর সেইটাকে আমার উম আ উম দর্শক বন্ধু এবং যারা আমার আছে, আমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা বুঝবে। কারণ আমি একটা জিনিস বুঝেছি, আমি থেমেছিলাম না। আমার সাথে যেটা ঘটেছে, আমি তার পদক্ষেপ পাচ্ছি। আমি ন্যায্য বিচারে আমি টাকা ফেরত চাই। আর আমার ক্ষতিপূরণ হিসাবে আমার উপর দিয়ে যে টর্চারিং হয়েছে, আমি যে অপমান করা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, পেশাগত ভাবমূর্তি মানে জঘন্যভাবে নষ্ট হয়েছে, জঘন্যভাবে। তার কেউ ক্ষতিপূরণ দিতে পারবে? সেটা অনেক কিছু হয়ে যায়। সেখানে মাত্র ২০ লক্ষ টাকার দাবি আমি করেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, ওনাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। শেষ ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। ভিড় নিয়ন্ত্রণ এবং এই যে নিরাপত্তা কার দায়িত্ব ছিল? স্থানীয় প্রশাসনের সঙ্গে কি একটা সমন্বয় ছিল? প্রথম কথা হচ্ছে, পুলিশ পারমিশন ছিল বলে সেখানে পুলিশই ৩ জন ছিল। আমাদের থানার ওখান থেকে ৩ জন ছিল এবং আমাদের ক্লাব থেকে কিছু বাউন্সার রাখা ছিল এবং ওনার সাথেও ওনার বডিগার্ড এসছিল। তাদের তো খুবই খারাপ ব্যবহার, যেখানে সংবর্ধনাও দিতে দেয়নি। যেটাও খুব খারাপ লেগেছে। মানে হ্যাঁ? না, না, অসম্ভব। এই আমাদের একটা জিনিস, একটা গুণ আছে। আমাদের ক্লাবের যে যেরকম দেখুন আজকে উম মিমি চক্রবর্তীর দিকে আমাদের সন্দেহ আছে। কিন্তু এটা আমি আ উম আ পরিপূর্ণভাবে প্রমাণিত না নিয়ে আমি বলতে পারব না সঠিক। তবে সন্দেহ এবং লোকের মুখে শোনা যে সেদিনকে ড্রাঙ্ক করেছিল ওরা। একটাই প্রশ্ন আপনার কাছে। অন্যান্য ইভেন্ট ম্যানেজার উদ্দেশ্যে কি বলবেন? অন্য ইভেন্ট ম্যানেজমেন্টের হিসেবে বলব, যারা আর্টিস্ট নিয়ে আসছে সে তাদেরকেও বলব,
আর্টিস্টদের আপনারা অবহেলা করবেন না। আর্টিস্টরা সত্যি সম্মানীয়। তারা অনেক পরিশ্রম করে নিজের যোগ্যতা অর্জন করে নিজের পরিশ্রমের দ্বারা একজন আর্টিস্ট তৈরি হয়। একটা আর্টিস্ট হওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। এটা আমি ভালো মতন জানি। কারণ ইন্ডাস্ট্রির কিছু আর্টিস্টও হয়তো আমার ক্লায়েন্ট। আমি জানি প্রত্যেকটা ব্যাপারে। সেক্ষেত্রে বলব আর্টিস্টদেরকেও সম্মান করবেন না। আর আর্টিস্টদেরও বলব দেখুন আপনাদেরকে মানুষ আ যত হাই লেভেল করেছে আপনারা তত সেইভাবে হাই লেভেলে গেছেন। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দেওয়া উচিত। আর নিজেকে একটা লেভেলে নিয়ে গিয়ে আপনাদের অহংকার আনাটা কখনোই উচিত না। তাই মানুষ যেরকম আপনাদের দৌড়ে, দৌড়ে দেখার জন্য আসে, তা আপনারাও অবশ্যই তাই কর্তব্য পালন করবেন, সময় মতন আসবেন। এটাই আমার আর্টিস্টদের কাছে অনুরোধ থাকলো।